ইউনূস সাহেব প্রধান, এটা তো মোটামুটি সর্বসম্মত। ইউনূস সাহেব প্রধান, এই ব্যাপারগুলি ছাড়াও আমার কথার মধ্যে যেসব ব্যাপার প্রাধান্য পেয়েছে সেটা হলো যে দিস ভায়োলেন্স মাস্ট স্টপ। আমি যেটা রাষ্ট্রপতি বলেছি যে উনি গার্ডিয়ান টু দ্য কনস্টিটিউশন এই মুহূর্তে, এবং ওনার নর্মাল সময়ের চেয়ে ওনার এখন দায়িত্ব অনেক বেশি। এবং এই যে মারামারি, লুট, যেই ঘটনাগুলি ঘটছে সেই জিনিসটাকে যেভাবে হোক বন্ধ করতে হবে। দ্বিতীয়ত মাইনরিটিদের উপর, হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্ন জায়গাতে যে অত্যাচার নিপীড়নগুলি চলছে সেই জিনিসগুলি বন্ধ করতে হবে। পুলিশকে দেখুন, সব পুলিশ তো আর খারাপ না, সব পুলিশ দলীয় হয় না। ছোট ছোট পুলিশ অফিসাররা তারা চাকরি করে, তারা তো আর কিছু জানে না। এটাই বলেছে যেভাবেই হোক পুলিশকে তার দায়িত্বে ফেরত আনতে হবে। গত 15 বছর 16 বছর একটা সরকার ছিল, এই সরকারের সাথে অনেক ব্যবসায়ী বলেন, অনেকেই বলেন, বিভিন্ন কারণেই সম্পর্ক আছে। সবাই যে দলীয়ভাবে একদম সালমান এফ রহমান বা এদের মতো কাজ করছে নট নেসেসারিলি, আরও অনেক আছে। সবার মধ্যে যদি একটা ভয়ভীতি ঢুকে যায় তাহলে এই $1 ট্রিলিয়ন ইকোনমি ভেঙে পড়বে, থেমে যাবে। আমি ওনাকে সেটাও বলেছি যে এখন এফবিসিসির সভাপতি যারা বা যারা, এরা কিন্তু হ্যান্ডপিকড, এরা ওই আগের গভর্নমেন্টেরই নিজস্ব লোক, এরা কিন্তু বাংলাদেশের বিজনেস কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে না। তো আমি মনে করি ভালো বিজনেসম্যান যারা, তাদের সাথে কথা বলা, বিকজ রিজার্ভের অবস্থা খারাপ। গত 16 বছরে এই দেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে পৃথিবীতে কোথাও হয় নাই, যে পরিমাণ টাকা পাচার হয়েছে পৃথিবীতে কোথাও হয়নি আমার ধারণা। এবং রিজার্ভের অবস্থা খারাপ। গত 1 মাস দেশ যা দেখেছে, ইন্টারনেট বন্ধ থেকে আরম্ভ করে, গার্মেন্টস থেকে আরম্ভ করে যে লস, এটা তো আসলে ইরিপেয়ারেবল। তো আমরা তো আর অত বড় কোনো দেশ না, অত ধনী কোনো দেশ না যেটাকে আমরা হ্যান্ডেল করতে পারবো। এখন যদি এই ফিয়ার ফ্যাক্টর কাজ করে, এখন যদি সাধারণ বিজনেসম্যানরা, সাধারণ ব্যবসায়ীরা যদি ভয় পেয়ে যায়, তাহলে কিন্তু ইকোনমি একদম ফল করে যাবে এবং এই দেশের আরো অসুবিধা হয়ে যাবে। তো আমি রাষ্ট্রপতিকে এই কথাটা বলেছি, মাননীয় রাষ্ট্রপতিকে, যে আপনি এই জিনিসগুলো অ্যাড্রেস করেন। এই আগের যারা সভাপতি, সেক্রেটারি যারা, এগুলি সব হ্যান্ডপিক, এগুলি না। এবং সর্বোপরি ব্যাপারটা হলো যে দেখুন, গণতন্ত্র বলেন যাই বলেন, রাষ্ট্র একটা হিউম্যান বডির মতো, প্রত্যেকটা অঙ্গেরই কাজ করতে হবে। একদম সাকসেসফুল, মানে একটা সুস্থ মানুষ যেমন থাকে সাকসেসফুল কান্ট্রি হওয়ার জন্য, যে শুধু আমরা গণতন্ত্র আনলাম, ভোট দিলাম, সবই করলাম, কিন্তু আমার ইকোনমি ভেঙে পড়ছে, সবই ভেঙে পড়ছে, সেটা তো হয় না। তো এই সব আনুষঙ্গিক যে ব্যাপারগুলি, এগুলি আমি রাষ্ট্রপতিকে বলেছি যে আপনার এখন যেই দায়িত্ব, আপনি যে দায়িত্ব নিতে পারেন নিজ থেকে, সেটা আসলে আপনার নেওয়া উচিত। এবং এই কানেক্টিভিটি সাধারণ মানুষের সাথে আপনার এখন ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে ইন্টারিম সরকার, এই সরকারে আপনাদের কোনো পরামর্শ, নাম আপনাদের পক্ষ থেকে না? আসলে তো আমি আজকের দিনে যদি আমাকে জিজ্ঞেস করেন, এই জিনিসটা আসলে এখন আর এটা ম্যাটার করে না, বিকজ এখন তো ইউনূস সাহেব হয়ে যাচ্ছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন ওনারাও তো খুব সিগনিফিকেন্ট কাজ করেছেন। আমরা হয়তো যেটা 17 বছর আন্দোলন করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি, ওনারা করেছেন। তো ডেফিনেটলি ওনাদের একটা স্টেক থাকবে, ওনাদের একটা সে থাকবে। আমার বিশ্বাস এটা রাষ্ট্রপতি বলেন বা ইউনূস সাহেব যিনি আসবেন, ওনারা বসে একটা ব্যালেন্স ক্রিয়েট করে ফেলতে পারেন। তো আমার ধারণা ওই জিনিসটা ওভাবেই হোক। বাট আমি মনে করি আরেকটা ব্যাপার কথা বলেছিলাম, এটা খুব গুরুত্বপূর্ণ, আমলাদের ব্যাপারটা। হ্যাঁ, আমি বলেছিলাম যে এই 15 বছর চাকরির কারণে অনেক আমলা দেখা গিয়েছে অতি আওয়ামী প্রেমীও ছিল, আবার অনেক প্রফেশনালও ছিল। এখন দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটা ভীতি দাঁড়াচ্ছে। তো আমলাদেরকে যদি আপনি এই কমফোর্ট জোনে না আনেন, তাহলে কিন্তু সরকারি অফিস চলবে না এবং কোনো কাজই হবে না। তো আমার কথাগুলি শুধুমাত্র রাষ্ট্র জানি এই 3 মাস 4 মাস যাই হয়, আমরা তো এখনো বলতে পারি না, যে কোনো ধরনের ধাক্কা না খায়, রাষ্ট্রের যেন ইকোনমি না হয়, মানুষের যেন কোনো অসুবিধা না হয়। আমার কথাগুলি বেসিক্যালি তার উপরে এসে। আর বাকি যারা আছে, আমরা যখন জেলে ছিলাম তখন তো কথা হয়েছে। শপথ মনে হয় কালকে না, কালকে হ্যাঁ, তো কালকেই তো আমরা দেখতে পারবো। আমরা যদি অবশ্যই তো আমরা তো ইনভাইটেড, আমরা আসলে আমরা দেখতে পারবো। বাট শপথ হোক, একটা নতুন সরকার হোক, ভালোভাবে কাজ হোক, কিন্তু রাষ্ট্রপতির জায়গাটা এই ধরনের সিচুয়েশন অনেক ক্রুশিয়াল। ইভেন যে সময়ের কথা বলা হচ্ছে, ইন্ডিয়ান গভর্নমেন্টের সময়, কেউ বলছে 3 মাস, কেউ 6 মাস। আবার আমরা শুনতে পাচ্ছি যে যিনি দায়িত্ব নেবেন তার একটা চাওয়া আছে, একটা দীর্ঘ সময় না হলে রিফর্ম করা সম্ভব না। আপনাদের কি কোনো না? আমাদের কথা দেখুন, আমরা তো চাই, আমরা তো গণতান্ত্রিক পার্টি, আমরা তো পলিটিক্স করি, আমরা তো চাই নির্বাচন হবে, দেশ গণতন্ত্রের মতো চলবে। বাট এখন যদি ওনারা ডেফিনেটলি যদি মনে করে এটা 3 মাসের জায়গায় বেশি করতে চায়, দে মাস্ট হ্যাভ আ ভ্যালিড রিজন যে কেন তারা করতে চান, কিসের জন্য করতে চান।
কি কি আসবে, এটা আসলে আমার মনে হয় প্রত্যেকটা পলিটিক্যাল বা সিগনিফিকেন্ট পলিটিক্যাল পার্টিদের সাথে কথা বলে যদি ওনারা এটা করেন আমার মনে হয় এটা বেটার হবে। বাট আমার সাথে এই ব্যাপারে কথা হয় নাই। আমি সবসময় বলেছি যেহেতু এটা মোটামুটি শেপে চলেই আসছে যে তিনি হচ্ছেন, কারা হবেন বা কারা থাকবেন, তো এই ব্যাপারে আমার কথা বলাটা আসলে এখন আর তেমন গুরুত্ব বহন করে না। আনুষঙ্গিক আপনারা ভালো করে জানেন সারা বাংলাদেশে কি হচ্ছে, এই জিনিসগুলিকে জানি কিভাবে স্টপ করা যায়, এই ব্যাপারে আমি গতকালকে সাবেক ভিপি নূরও কিন্তু বলেছেন যে অন্তত 5 বছরের যদি পাওয়া না যায়, সময় পাওয়া না যায়, তাহলে কিন্তু মানে এই 15 বছরের যে জঞ্জাল বা দুর্নীতি এই সব ওভারকাম করা যায় না। আপনি একজন রাজনীতিবিদ হিসেবে কি মনে করেন আসলে একটু বলবেন? না দেখুন, আমি আপনাকে বলছি যে 5 বছর বা 8 বছর 10 বছর না, প্রশ্নটা হলো কি আপনি যে পরিবর্তনগুলি আনতে চান সেগুলি সাংবিধানিক পরিবর্তন। এখন এটা কি আপনি অর্ডিন্যান্স করে পরবর্তী সরকার দিয়ে ঠিক করবেন, না পরবর্তী সরকার কাউকে না কাউকে তো আমরা বিশ্বাস করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ছাত্রদের বা আমাদের রাজনীতিবিদদের মাঝখানে একটা সেতু বন্ধন হওয়া উচিত, যেখানে তাদেরটা আমাদেরটা সবকিছু দেয়, তাদের ডিমান্ডও ভ্যালিড 100%। প্রবলেমটা হলো এক্সিকিউশনের ওয়েটা কীরকম হবে সেটা নিয়ে আমরা চিন্তা করি। বাট আমার সাথে এখনও ছাত্রদের কথা হয় নাই, সো এই কারণে আই এম নট ইন আ পজিশন টু কমেন্ট যে আমি কিভাবে বলবো। বাট আমি এটাকে ওইভাবে সময় দিতে চাই না যে 5 বছর 3 বছর, করতে চাইলে আমরা 1 বছরও করতে পারি, করতে চাইলে আমরা 6 মাসও করতে পারি। আচ্ছা, জনমনে একটা কথা আছে যে বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ ছাত্রদের হাতে চলে গেছে, যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, যাদের কোনো ইয়ে নাই। তো আপনি এই বিষয়ে আপনার মন্তব্য কি? না, আমি এটা বলবো না ছাত্রদের হাতে সম্পূর্ণ চলে গিয়েছে। ছাত্ররা তো ডেফিনেটলি এই অর্জনটা সম্পূর্ণভাবে ওনারা এনেছে। আমরা হয়তো কিছু পার্ট আমরা ওনাদের জন্য জেলে গিয়েছি, ওনাদের পক্ষে দাঁড়িয়েছি, বাট এই অর্জনটা তো ওনাদেরকে মূল্যায়ন করতে হবে। রাষ্ট্র পরিচালনা করতে গেলে সিনিয়র জুনিয়র এক্সপিরিয়েন্স সবাইকে মিক্স করেই করতে হবে যদি আপনি চান। শুধু কাউকে দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। আই এম শিওর এটা ছাত্ররা রিয়েলাইজ করে। এক্সপিরিয়েন্স কেন দরকার আসলে? এক্সপিরিয়েন্স কেন দরকার? Nothing is alternate experience. Experience is experience. একটা প্রশ্ন, ইয়াং জেনারেশন অনেকে আপনাকে আইকন মনে করে এবং যারা আন্দোলন করলো শিক্ষার্থী তারাও কিন্তু আসলে ইয়াং জেনারেশন। তাদের সাথে আপনার কোনো যোগাযোগ হয়েছে না বা তারা আপনার সাথে যোগাযোগ? না, আমার সাথে আন্দোলন চলাকালীন সময়ও না, বাট আমার বাংলাদেশ জাতীয় পার্টির যে ছাত্র উইং ছাত্র সমাজ সেখান থেকে প্রচুর ছেলেপেলে তাদের সাথে কাজ করেছে ওইভাবে। বাট ডাইরেক্ট কানেক্টিভিটিটা আমরা ওইভাবে, যেহেতু আমরা পলিটিক্স করি, ওই পলিটিক্যাল কালারটা আমরা দিতে চাই না তাদেরকে, যদি সাথে করে এটা মানে কোনো দলের যাতে না হয়ে যায় ওই জায়গাতে। আমরা তাদের এই আন্দোলনের সাথে, আপনি তো জানেন আমি প্রথম থেকেই এক ছিলাম, যার কারণে আমি কথা বলেছি তাদের, যার কারণে আমার জেলে যেতে হয়েছে এটার জন্য। তো ওইটা ছিল, কিন্তু ডাইরেক্টলি বসে কোনো ফর্মাল মিটিং হয় নাই। বাট আই উড লাভ টু সিট উইথ দেম, সামনে তাদের সাথে বসে কিভাবে এই মুহূর্তে আমাদের থ্রুতে তাদেরকে কোনো মেসেজ দিতে চান? না, আমি সেটাই বলবো যে আলাপ আলোচনা করে ছাত্ররা যেহেতু এত বড় অর্জন, আমরা আলাপ আলোচনারে কিভাবে সাস্টেইনেবল গণতন্ত্র, এবং এটাও সত্যি কথা ছাত্র যে আর কেউ জানি এরকম ভাবে একটা স্বৈরাচার বা একটা মনস্টার না হয়ে যেতে পারি আমরা বলে, এই সব কিছু আমাদের মাথায় রাখতে হবে। সবচেয়ে বড় কথা আমাদের বসতে হবে, কথা বলতে হবে, সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আসুন। বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার, বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন, আমি পাই না সামনে বাংলাদেশের সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে ফিরিয়ে দিতে হবে জনগণের কাছে, মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। এই আন্দোলন বিগত আন্দোলন, ছাত্র বৈষম্যের নেতৃত্বে ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষের ভূমিকার মাধ্যমে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক চিত্র বদলে দিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক চিত্র বদলে গেছে। আমাদেরকে অনুধাবন করতে হবে এই আন্দোলন যে পরিবর্তন আনার জন্য প্রত্যাশা করেছে, সেই প্রত্যাশা পূরণ করতে হবে। এর মাঝামাঝি কিছু করার কোন সুযোগ নাই। বাংলাদেশের মানুষের মধ্যে এই রক্তের বিনিময়ে এই
আত্মত্যাগের বিনিময়ে যে নূতন বাংলাদেশের চিত্র বাংলাদেশের মানুষ দেখতে চায়, সেটা তাদেরকে দিতে হবে। বন্ধুগণ, এই লোকটা আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে। যদি সেটা দিতে হয়, সমস্ত আমাদের মধ্যে কোন রকমের অলক্ষ্যের সুযোগ থাকবে না। আপনি হেল্লা দুল্লা চললে তো হবে না, একটু সময় দাঁড়ান। করতে হবে এই যে নতুন বাংলাদেশের যে পথ তৈরি হয়েছে, সেখানে সকলের কথার প্রতিফলন করতে হবে, সকলের চিন্তার প্রতিফলন করতে হবে, সকলের ভাবনার প্রতিফলন করতে হবে। সেখানে বিরক্তির কোন সুযোগ নাই। যেভাবে ঐক্যবদ্ধ আন্দোলন সৃষ্টি হয়েছে, আমরা সেই ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশের যে প্রত্যাশা, যে চিন্তা, যে ভাবনা, তার প্রতিফলন সৃষ্টি করতে হবে। ইতিমধ্যে সাবধানতা অবলম্বন করতে হবে। বন্ধুগণ, সাবধানতা। ইতিমধ্যে আমাদেরকে কঠিন ভাবে এই যে বর্তমান পরিবর্তনের চিত্রটা প্রত্যাশা করছে, আপনি দাঁড়াইছেন এখানে কারোর প্রতি কোনো বৈষম্য দেখা যায় না। মানুষের গণতান্ত্রিক অধিকার, আরে ভাই নামেন না, রাজনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। কোন দলে কোন গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের বাংলাদেশের রাজনীতি পরিচালিত হতে পারবে না। বাংলাদেশের রাজনীতি পরিচালিত হবে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার, সেটা রাজনৈতিক, অর্থনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক পাবেন না আমিন ভাই, সমানভাবে থাকতে হবে, সেটা নিশ্চিত করতে হবে। গণতন্ত্রের প্রশ্নে কোন আপোষ করা যাবে না। বাংলাদেশের জনগণের মালিকানার প্রশ্নে কোন আপোষ করা যাবে না। ইতিমধ্যে এই ঐক্য যেটা সৃষ্টি হয়েছে, এই ঐক্য ভাঙার জন্য সরকারের নিজের সাথে আমরা করেন নাকি আপনাদের সাথে? আপনি আমার ছিলেন, কারো দোষ দিয়েছি না, আমরা যমুনার উনি বলছেন ভাই বলেন তো পৃথিবী বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে হবে। আপনাদেরকে সাবধান থাকতে হবে। কোন ধরনের আইন শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না, কোন ধরনের আক্রমণ করা যাবে না। অর্থনৈতিক আন্দোলনে, অর্থনৈতিক কার্যক্রমে সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে, সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে। সংখ্যালঘুদের উপর কিংবা যারা পশ্চাৎপদ তাদের ব্যক্তিগতভাবে উনি কি করলো? হাত দিতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের নতুন বাংলাদেশের চিত্র, মানুষের প্রত্যাশা,
সেটা পরিপূর্ণভাবে করতে হলে সকলের স্বার্থ আমাদেরকে দেখে আমরা নতুন যে বাংলাদেশের চিত্র সেটা করতে হবে। বন্ধুগণ, বাংলাদেশের মানুষ আজকে নতুন প্রজন্ম যে সাহসিকতা দেখিয়েছে, যে নতুন পথ থেকে আমরা বিচ্ছিন্ন নই। আমরা বাংলাদেশের মানুষের স্বার্থে ইতিমধ্যে সেখানে আমাদের মধ্যে কোন ধরনের আমাদেরকে এই রাষ্ট্র সংস্কার, এই রাষ্ট্র গঠনে, নতুন বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ষড়যন্ত্রকারীরা যাতে এর মধ্যে ঢুকে পড়ে আগামী বাংলাদেশে, নতুন বাংলাদেশে, মুক্ত বাংলাদেশে চিন্তাকে যাতে নস্যাৎ করতে না পারে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছে, দেশনেত্রী মুক্ত হয়েছে, অর্থাৎ গণতন্ত্র মুক্তির পথ আমাদের জন্য উন্মুক্ত হয়েছে। দেশনায়ক তারেক রহমান, তার নেতৃত্বে আমরা আজকে 15 বছর ধরে সংগ্রাম করে যাচ্ছি এবং আমাদের নেতা কর্মীরা অনেক কষ্ট স্বীকার করেছে, প্রাণ দিয়েছে, তাদের জীবন দিয়েছে। সুতরাং সেই জীবন বৃথা যেতে পারে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব, নতুন বাংলাদেশ করব, মুক্ত বাংলাদেশ করব। সবাইকে প্রিয় ভাইরা, আজকে যারা বক্তব্য রাখবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই,